ওয়ালাইকুম। আপনাদের পছন্দের আরেকটি পর্ব নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি এখন থেকে নিয়মিত গল্প আপলোড করতে পারবো। আপনারা ফুল সাপোর্ট দিলে এখন থেকে নিয়মিত গল্প শুনতে পারবেন এই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। তুই ওই বদমাইশ মহিলাটাকে কেন ক্ষমা করলি প্রিয়? তোর জায়গায় আমি থাকলে তখনই তাকে 2 লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতাম। ঝাঁঝালো কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছতেই পিছু ফিরে তাকায় প্রিয়ন্তী। সহসায় তার চোখ জোড়া স্থির হয় কাইফার রাগী মুখটার উপর। কাইফার রাগে ফুঁসে বড় বড় নিঃশ্বাস ফেলে বুঝিয়ে দিচ্ছে তার রাগের তীব্রতা কতটা গভীর। প্রিয়ন্তী শান্ত দৃষ্টিতে তাকায় সেই তেজি মুখটার দিকে। নীল ওনায় ঢাকা মুখটা ধীরে ধীরে রক্তিম আভা ধারণ করেছে রাগের তীব্রতায়। কাইফাকে এতটা রাগতে দেখে ধীর পায়ে এগিয়ে আসে প্রিয়ন্তী। এক হাতে আলগোছে কাইফার রক্তিম গালখানা চেপে ধরে শক্ত কণ্ঠে শুধায়। আমাদের প্রথম দেখাটা মনে আছে তোর? কাইফা শান্ত হয়। সহসায় তার রাগ উবে গিয়ে চোখে মুখে ভর করে শীতলতা। কাইফার মুখের অভিব্যক্তির পরিবর্তন দেখে মৃদু হাসে প্রিয়ন্তী। পুনরায় দ্বিগুণ মুগ্ধতা নিয়ে কাইফার দু গাল চেপে ধরে আলতো স্পর্শে। সেই দিনটা ছিল মাদার্স ডে। সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, যেন আকাশটাও আমার সাথে কাঁদছে মায়ের জন্য। জানিস, পুরো 15টা দিন লাগে একটা চিঠি লিখেছিলাম মাকে দেব বলে। ক্লাসের সকলে আমার লেখা চিঠিগুলো তাদের মাকে দিতে পড়ালে আমি দিতে পারিনি। সেজন্য খুব কান্না পাচ্ছিল, কষ্ট হচ্ছিল মাকে চিঠি দিতে না পারার দুঃখে। তাই গাল ফুলিয়ে বসেছিলাম স্কুলের মাঠের বেঞ্চে। সেখানে বসেই বারবার হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছিলাম চিঠিখানা। মনে হচ্ছিল চিঠির মধ্যে মায়ের মুখটা ভেসে উঠছে, আর আমি খুব সহজে সেটা স্পর্শ করতে পারছি, যার দরুন সহসায় দুঃখরা পালিয়ে গিয়ে ভালো লাগা ভর করেছিল অন্তর জুড়ে। প্রিয়ন্তী থামে। টুপ করে তার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই নিজেকে ধাতস্থ করে পুনরায় বলে। কিন্তু সেই মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আচমকা এক ছটকায় হাত থেকে চিঠিটা কাদায় গিয়ে পড়ে। আমি বিস্মিত নয়নে তাকিয়ে থাকি সেই কাদা মাখানো চিঠিটার দিকে। ততক্ষণে সেটা ভিজে জমে থাকা পানিতে ডুবে গিয়েছে। চাইলেও সেটাকে আর তুলে নেওয়া সম্ভব হতো না। আমার কষ্টটা পুরোনায় দ্বিগুণ বেড়ে যায়। 15 দিনে একটু একটু করে লেখা অনুভূতিটা তলিয়ে যায় মুহূর্তেই। আমার ভীষণ রাগ হয়। সেই রাগ নিয়ে সামনে তাকাতেই তোর মুখটা দেখতে পাই, যে কাদা মাখানো বলটাতে বুকে জড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে কাদো কাদো মুখে। আমি সেই মায়া ভরা মুখটায় থমকাই। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, বয়স কতই বা হবে, আমার মতোই অথবা আমার থেকেও ছোট। আমি তোর দিকে এগিয়ে যেতেই ভ্যা ভ্যা করে কেঁদে দিলি তুই। আমি বিচলিত হই। সন্ধিয়ান চোখে আশেপাশে তাকাতেই দেখতে পাই উপস্থিত লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে সন্ধিয়ান দৃষ্টিতে। তাড়াতাড়ি আমি তোর মুখটা চেপে ধরি। কাইফা চোখ পিট পিট করে তাকায়। প্রিয়ন্তীর হাতখানা নিজের মুখ থেকে সরিয়ে দিয়ে ক্ষীণ কণ্ঠে বলে। তুমি কি আমায় মারবে নাকি বকবে? বলেই পুনরায় কান্না শুরু করে ভ্যা ভ্যা করে। কান্নার দরুন তার ছোট্ট শরীরখানা বারবার কেঁপে কেঁপে ওঠে। নাক দিয়ে সর্দি পড়ায় সেটাকে বারবার মুছে নেয় হাতের উল্টো পিঠ দিয়ে। প্রিয়ন্তী আর চোখে সব দেখে কণ্ঠ খাদে নামিয়ে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করে। তোকে মারবো বা বকবো কেন? তোমার গায়ে বল ছুঁড়লাম বলে। কথার পিঠে কথা পেয়ে দুকদম পিছিয়ে আসে প্রিয়ন্তী। সহসায় পূর্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে কাইফার আপাত মস্তক। মেয়েটির পরনে কালো কুচকুচে একটি ফরক। ফরকটি হাতে সমান হওয়ায় তার ফর্সা পাজোড়া চকচক করছে। কাজ সমান বাদামি চুলগুলো দুপাশে ঝুটি করে রেখেছে উঁচু করে। ফর্সা গায়ের রঙে সরু চোখ জোড়া বাদামি। প্রিয়ন্তী চোখ ঘুরায় কাইফার চোখে চোখ রেখে পুনরায় ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করে। বয়স কত তোর? কাইফা মিয়ে যায়, আমতামতা করে বলে। 7 বছর। প্রিয়ন্তী বুঝতে পারে মেয়েটি তার থেকে 1 বছরের ছোট, যার দরুন সে পুনরায় ধীর পায়ে এগিয়ে যায় কাইফার দিকে। প্রিয়ন্তীকে এগিয়ে আসতে দেখে কাইফা গুটিয়ে যায়। কাদা মাখানো বলটাকে শক্ত করে চেপে ধরে চোখ মুখ খিচে ফেলে তড়িৎ বেগে। আমি ইচ্ছে করে বলটা ছুঁড়িনি, বিশ্বাস করো। ওটা একা একাই হাত থেকে ছুটে গিয়েছিল। এমন ভুল আর কখনো হবে না। এবারের মতো মাফ করে দাও প্লিজ। সেদিন যদি তোর ক্ষমা না করতাম, তাহলে তোর মতো এত ভালো একটা বন্ধু পেতাম বল? প্রিয়ন্তীর প্রশ্নে ঘোর কাটে কাইফার। তার চোখের সামনে এখনও সব ঘটনা জলজল করছে। সেই দিনটার কথা সে কখনোই ভুলতে পারবে না, কোনোদিন পারবে না। কাইফা তটস্থ হয়, প্রিয়ন্তীর হাত দুটো চেপে ধরে শান্ত কণ্ঠে বলে। কিন্তু তারা তো তোর সাথে অন্যায় করেছে। কাইফার প্রশ্নে প্রিয়ন্তী মলিন হাসে, হাত ছাড়িয়ে তড়িঘড়ি করে চুলার দিকে এগিয়ে যেতে যেতে ক্ষীণ কণ্ঠে বলে।
আমি জানি সেটা। তবে সকল অন্যায় ক্ষমা করা যদি কারো থেকে মায়ের ভালোবাসা পাওয়া যায়, বহুরূপী একজন বোন পাওয়া যায়, তার জন্য একটা কেন, এমন হাজারটা অন্যায়ও ক্ষমা করতে রাজি। কাইফা মুগ্ধ হয়ে শুনিয়ে প্রিয়ন্তীর স্বভাব সম্পর্কে সে আগে থেকেই অবগত। তবে তার ভয় হয়, যে ভয়টা সে রোজ পায়, প্রতিনিয়ত। আমি যদি কখনো তোর সাথে কোনো অন্যায় করি, আমাকে ক্ষমা করবি তো প্রিয়? কাইফার প্রশ্নে পিছু ফিরে তাকায় প্রিয়ন্তী। খাবারের প্লেট হাতে ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় কাইফার সামনে। সন্ধিহান দৃষ্টিতে কাইফার পুরো মুখে চোখ বুলাতে থাকে সন্তর্পণে। কাইফা ভীত হয়, ধরা পড়ার ভয়ে চোখের দৃষ্টি ফেলতে থাকে এলোমেলো। আমার কাইফা আমার সাথে কোনো অন্যায় করতেই পারে না, বরং আমি যদি বলি তার প্রাণটাও আমার জন্য দিয়ে দিতে পারে, তাই না? প্রিয়ন্তীর প্রশ্নে চোখ তুলে তাকায় কাইফা। প্রিয়ন্তীর উজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, এতটাও বিশ্বাস করিস না প্রিয়, মন ভাঙা যে বড্ড কষ্টের। ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই ছুঁই। বাড়িটা মেতে আছে বিয়ের হট্টগোলে। বাড়ির কর্তা গিন্নিদের বেসামাল অবস্থা বাগানে উপস্থিত মেহমানদের তদারকি করতে করতে। সকাল হতেই বিয়ে বাড়ি অতিথি বেড়ে আগের দিনের তুলনায় দ্বিগুণ হয়েছে। তাদের নাস্তা আর আপ্যায়নে নিঃশ্বাস ফেলার ফুসরত নেই প্রিয়ন্তীর। সকল কিছু সে একা হাতেই সামলাচ্ছে। তার সাথে রয়েছে মর্জিনা খালা। বাড়ির সকল কনিষ্ঠ সদস্যরা 10টার দিকেই চলে গিয়েছে পার্লারে। তাদের সাথে গিয়েছে কাইফা আর পারুল। মূলত মিহি আপু জোর করেই তাদের নিয়ে গিয়েছে। প্রিয়ন্তীকেও যেতে বলেছে, কিন্তু প্রিয়ন্তী যায়নি। তার এসব পছন্দ নয়, বরং নিজেকে সাধারণভাবে রাখতেই সে বেশি পছন্দ করে। তবে তার কাজের মাঝে সৌহার্দ্য বারবার দোতলা থেকে তাকে ডেকে গিয়েছে অধৈর্যের ন্যায়। কিছুক্ষণ পর পর তার কানে বাজত, প্রিয়, এক কাপ কফি দিয়ে যা। প্রিয় কফি, প্রিয় জলদি আয়, আমার হাতে একদম সময় নেই। প্রিয়ন্তী বিরক্ত হয়। মিষ্টির প্যাকেটগুলো মর্জিনা খালাকে বুঝিয়ে দিয়ে এক দৌড়ে ছুটে আসে কফি হাতে। লোকটা তাকে বড্ড জ্বালাচ্ছে। কই, আগে তো এমন করতো না, এখন বউ হয়েছে বলে এমন করবে? কি অসহ্য লোক। বউ, কামেন। সৌহার্দ্যের ডাকে ঘোর কাটে প্রিয়ন্তীর, যে এতক্ষণ যাবৎ সৌহার্দ্যের রুমের সামনে কফি কাপ হাতে দাঁড়িয়ে এসবই ভাবছিল। সহসাই ভ্রুজোড়া কুঁচকে আসে তার, নিজেই নিজেকে প্রশ্ন করে, সে তো এখানে আসার পর কোনো শব্দ করেনি, তাহলে লোকটি জানলো কিভাবে সে এখানেই আছে? দরজা তো বন্ধ। প্রিয়ন্তী ভাবনায় পড়ে। আজ পর্যন্ত সে এই রহস্য উদ্ঘাটন করতে পারেনি। তার ভাবনার মাঝেই পুনরায় ডাক আসে। বাবুনি বউ। সৌহার্দ্যের গম্ভীর ডাকে কেঁপে ওঠে প্রিয়ন্তী। সহসায় নিজেকে ধাতস্থ করে তড়িঘড়ি করে ঢুকে পড়ে তার জমের রুমে। রুমে ঢুকতেই ভয়ে হাত পা কাঁপতে শুরু করে তার। সেই সাথে বুকটাও কেঁপে ওঠে টিপ টিপ করে। প্রিয়ন্তী স্থির হয়, মাথায় দেয়া ঘোমটাটাকে ঠিক করে সামনে তাকাতেই তার চোখাচোখি হয় সৌহার্দ্যের সাথে, যে ড্রেসিং টেবিলের সামনে হেলান দিয়ে তাকিয়ে আছে তার দিকে। প্রিয়ন্তী ভরকায় সেই দৃষ্টিতে রাগ নাকি মুগ্ধতা ফুটে আছে বুঝতে পারছে না সে, যার দরুন সহসাই মাথা নুইয়ে ফেলে ভয়ে ভয়ে। প্রিয়ন্তীর এহেন কাণ্ডে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে সৌহার্দ্য। নিজেকে ধাতস্থ করে ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে। প্রিয়ন্তীর নুইয়ে রাখা মুখটার দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলে, সকালে আমাকে না বলে পালিয়ে গেছিলে কেন? প্রিয়ন্তী ততষ্ট হয়, চোখ পিট পিট করে আমদামদা করে বলে, পালায়নি তো, আমি তো আমার ঘরে গেছিলাম। তোর ঘর কোনটা? সৌহার্দ্যের কাট কাট প্রশ্নে চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। সৌহার্দ্যকে তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে থাকতে দেখে সহসায় খানিকটা মিয়ে যায় সে, তবে মনে কিছুটা সাহস জুগিয়ে ক্ষীণ কণ্ঠে বলে, এই বাড়িতে আসার পর যেই ঘরটাতে থাকতাম সেটা। সৌহার্দ্য আরও কিছুটা এগিয়ে আসে। প্রিয়ন্তীর হাত থেকে কফির কাপটা তুলে নিয়ে সেটাই চুমুক বসায় ধীর গতিতে। তবে তার চোখজোড়া তখনও নিবদ্ধ প্রিয়ন্তীর নিচু মুখটার ওপর। সেখানে চোখজোড়া স্থির রেখে কোমল কণ্ঠে বলে, আমিও তো তোর নিচের, তাহলে আমাকে আপন করে নিচ্ছিস না কেন? প্রিয়ন্তী ভরকায় অস্বস্তিতে এক পা পিছিয়ে যেতেই মাথা নিচু করে হাসে সৌহার্দ্য। নিজেকে ধাতস্থ করে পুনরায় প্রিয়ন্তীর ভীত মুখটার দিকে তাকিয়ে বলে, কফিতে চিনি দিসনি কেন? তুই কি আমাকে তেতো খাইয়ে মেরে ফেলবে? সৌহার্দ্য থামে, মুখে দুষ্টু হাসি ফুটিয়ে তুলে আর চোখে তাকায় প্রিয়ন্তীর নিচু মুখটার দিকে। তার কোমল ঠোঁট জোড়ার দিকে চোখ জোড়া স্থির করে ঘোর লাগা কণ্ঠে বলে, তেতো খেয়ে মরতে রাজি আছে, যদি তার পরিবর্তে মিষ্টি চুমোতে বাঁচিয়ে নিস। সৌহার্দ্যের কথা শেষ হতেই হন্তদন্ত হয়ে ছুটে আসে প্রিয়ন্তী। সৌহার্দ্যের শেষের কথাগুলো তার কানে পৌঁছয়নি, বরং তার কানে বারংবার বাজতে থাকে। কফিতে চিনি দিসনি কেন? প্রিয়ন্তী তটস্থ হয়, হাত কসলাতে কসলাতে আমতা আমতা করে বলে, আমি 2 চামচ চিনি দিয়েছি, তারপরও তো লাগছে। প্রিয়ন্তীর প্রশ্নে মাথা নিচু করে হাসে সৌহার্দ্য। মুখে গাম্ভীর্যতা ফুটিয়ে তুলে সন্দিহান কণ্ঠে বলে, Then I can taste it.
প্রিয়ন্তী ভীত হয়। তার স্পষ্ট মনে আছে সে গুনে গুনে 2 চামচ চিনি দিয়েছে। প্রিয়ন্তী ভাবনায় পড়ে। তবে কি তার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে? ধীরে ধীরে সব ভুলে যাচ্ছে। ভাবনার মাঝেই প্রিয়ন্তীর সামনে ঝুঁকিয়ে চুমুক বসায় সৌহার্দ্যের হাতে ধরা কফির কাপে। প্রিয়ন্তীকে ঝুঁকতে দেখেই সহসাই তার কপালে একখানা চুমু খায় সৌহার্দ্য। সৌহার্দ্যের এহেন কাণ্ডে প্রিয়ন্তী বিষম খায়। জোরে জোরে কেশে উঠতেই তাকে একটানে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে সৌহার্দ্য। কাপটাকে টেবিলে রেখে এক হাতে বাহু জড়িয়ে ধরে অন্য হাতে প্রিয়ন্তীর মাথা মুছে দিতে থাকে আলতো স্পর্শে। প্রিয়ন্তী স্তব্ধ হয়ে যায়। তার মাথা গিয়ে ঠেকেছে সৌহার্দ্যের বুকের ঠিক বাম পাশে। প্রিয়ন্তী শোনে সেই বুকের টিপ টিপ শব্দ। সেই সাথে তারও বুকের টিপ টিপ শব্দ বাড়তে থাকে পাল্লা দিয়ে। প্রিয়ন্তী মাথাটা বুকের সাথে লাগিয়ে চোখ তুলে তাকায় সৌহার্দ্যের মুখের দিকে। সৌহার্দ্যের চোখ জোড়া সামনের দিকে তাক করা। সে হয়তো আনমনে কিছু ভাবছে। প্রিয়ন্তী পূর্ণ দৃষ্টিতে তাকায় সেই ভাবুক মুখটার দিকে। সৌহার্দ্যের স্পর্শটাকে তার কাছে ঠিক প্রথম দিনের স্পর্শের মতোই লাগছে, যেদিন প্রথমবার সৌহার্দ্য নিজের পাঞ্জাবির হাতায় প্রিয়ন্তীর কপালের ঘাম মুছে দিয়েছিল। সেই স্পর্শ ছিল কোমলতা, যেটা প্রিয়ন্তী আজ পুনরায় অনুভব করল। তবে তখনকার প্রিয়ন্তী ছিল ছোট্ট অবুঝ বাচ্চা, কিন্তু এখনকার প্রিয়ন্তী বুঝদার, যে নিজেই নিজেকে সামলাতে জানে, নিজেই নিজেকে আগলে রাখতে জানে সকল দুঃখ কষ্ট থেকে। প্রিয়ন্তী স্থির হয়, চোখ নামিয়ে সৌহার্দ্যের থেকে দূরে সরে আসতে চাইলে সৌহার্দ্য ফটাফট তার গাল দুটো চেপে ধরে দুহাতে। প্রিয়ন্তী মিয়ে যায়, অস্বস্তিতে মাথা নুইয়ে ফেলতেই সৌহার্দ্য পুনরায় তার মুখটা তুলে ধরে উপরের দিকে। প্রিয়ন্তীর চোখে চোখ রেখে করুণ কণ্ঠে বলে, আমি সরি বাবুনি, আর এমনটা হবে না, প্রমিস। প্রিয়ন্তী অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সৌহার্দ্যের করুণ মুখটার দিকে। এই মুখের ভাবভঙ্গি সে বুঝতে পারে না। তার সব সময় মনে হতো এই মুখটাতেই তার ধ্বংস লেখা আছে, যে ধ্বংসটা শুরু হয়েছে বিয়ে নামক পবিত্র বন্ধন দিয়ে। এক্ষুনি বের হব, আসতে হয়তো লেট হবে। এসে যাতে তোকে এই রুমটাতে পাই আমার বউ হিসেবে, মনে থাকবে পাখি? প্রিয়ন্তীর ঘোর কাটে, চোখ পিট পিট করে তাকাতেই দেখতে পাই সৌহার্দ্য তার মাথার ঘোমটাটা ঠিক করে দিচ্ছে মুগ্ধতা নিয়ে। প্রিয়ন্তীকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সৌহার্দ্য থামে। পুনরায় প্রিয়ন্তীর গাল দুটো চেপে ধরে ঝুঁকে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে। প্রিয়ন্তীর মুখটার দিকে তাকিয়ে হিসিয়ে বলে, আমার বউটা আমার অনুপস্থিতিতে নিজেকে সামনে রাখতে পারবে না? প্রিয়ন্তী ঘোরের মাঝেই মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। প্রিয়ন্তীর এহেন কাণ্ডে মুখ লুকিয়ে হাসে সৌহার্দ্য। নিজেকে ধাতস্থ করে প্রিয়ন্তী গাল দুটো আরেকটু চেপে ধরে দুদিকে নাড়িয়ে আদুরে কণ্ঠে বলে, দ্যাটস লাইক মাই বাবুনি বউ। প্রিয়ন্তী লজ্জা পায়। সৌহার্দ্যের থেকে নিজেকে ছাড়িয়ে এক ছুটে পালিয়ে যায় রোমের বাইরে। যেতে যেতে বিড়বিড়িয়ে বলে, প্রিয়, তুই কি দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছিস? ড্রয়িং রুমের 2 সোফায় পাশাপাশি বসে আছে রাহেলা বেগম আর আফিয়া ফারাজি। তাদের পাশেই অন্য সোফায় মাথা নিচু করে বসে আছে সায়ান। তার মুখে বারবার মৃদু হাসি ফুটে উঠছে। সেই হাসির রেখা আবার মাঝে মাঝে প্রশস্ত হচ্ছে আনমনে। আপা, আপনি এসেছেন এতেই আমি খুশি। আপনি তো আন্টি পড়ানোর দিন আর হলুদের দিনও আসলেন না। একবার এসে দেখে যেতে পারতেন আপনার হবু নাত বউকে। রাহেলা বেগমের কথায় মুচকি হেসে ওঠে আফিয়া ফারাজি। সহসাই রাহেলা বেগমের হাত দুটো চেপে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, শরীরের যা অবস্থা, উঠে বসতেই পারি না আপা। কোন দিন না জানি সবাইকে ফাঁকি দিয়ে চলে যায়, তাই তো সব কিছুই এত তাড়াহুড়ো। আজও আসতে পারতাম না, আমার ছোট দাদু ভাইয়ের জোড়াজুড়িতে আসতে হলো। আফিয়া ফারাজের কথার পিঠে রাহেলা বেগমও মৃদু হাসে ফিরিয়ে দেন। মুখে সেই হাসি হাসি ভাব বজায় রেখে পুনরায় বলে ওঠে, তা আমার নতুন নাচ জামাই কোথায়? তারা কখন আসবে? দুপুর তো প্রায় 1টা বাজতে চললো। তারা একটু পরেই রওনা দিবে আপা। আমরা একটু আগেই এসেছি একটা কারণে, বলতে গেলে আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। কথাটা শুনে রাহেলা বেগম বিচলিত হন। নতুন কুটুমদের পক্ষ থেকে কি আর্জি থাকতে পারে ভেবেই বুকটা ধক করে ওঠে। সহসাই সেই ছাপ ফুটিয়ে ওঠে চোখে মুখে। রাহেলা বেগমের বিচলিত মুখটা দেখে পুনরায় তার হাত দুটো চেপে ধরে আফিয়া ফারাজি তার চোখে চোখ রেখে অনুনয়ের স্বরে বলে, ভয় পাবেন না আপা, কোনো অবান্তর আর্জি নিয়ে আসিনি। আফিয়া ফারাজি থামেন। চোখ ঘুরিয়ে সায়নের উচ্ছ্বাসিত মুখটা দেখিয়ে পুনরায় বলতে থাকে, আমার ছোট দাদু ভাই আপনার নাতনিটাকে ভারী পছন্দ করেছে, সারাক্ষণ শুধু তার কথা বলে। আমি আপনার কাছে ওদের বিয়ের আর্জি নিয়ে এসেছি। আপনি রাজি থাকলে
আমি আপনার ছেলেদের সাথেও কথা বলবো। আমার কিছু হয়ে যাওয়ার আগেই আমার ছোট নাতনিটার ও বউ দেখে যেতে চাই আপা। আফিয়া ফারাজির কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে রাহিলা বেগম। প্রস্তাবটা পছন্দ হওয়ায় তার চোখ দুটো চকচক করে ওঠে সহসাই। নিঃসন্দেহে ফারাজি পরিবার যথেষ্ট ভালো। এক পরিবারে দুটো মেয়েকে দিতে পারলে তারাও কিছুটা চিন্তামুক্ত থাকবেন। সেভাবেই রাহিলা বেগম বলে ওঠে, এটা তো খুবই ভালো আরজি আপা, তবে আমার তো অনেকগুলো নাতনি আছে। আপনি কোন নাতনির কথা বলছেন? তখনই মর্জিনা খালার সাথে নাস্তা হাতে ড্রয়িং রুমে প্রবেশ করে প্রিয়ন্তী। প্রিয়ন্তীর নুপুরের ছন্দে চোখ তুলে তাকায় সায়ান। সহসাই তার চোখ জোড়া আটকে যায় প্রিয়ন্তীর স্নিগ্ধ মুখখানায়। আফিয়া ফারাজি আর চোখে তাকায় সায়ানের দিকে। নাতিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে সহসাই বুঝে যায় তার নাতির মনটা কোথায় আটকেছে। সায়ানের এহেন কাণ্ডে মাথা নিচু করে খানিকটা হেসে নেন তিনি। আসসালামু আলাইকুম দাদি। প্রিয়ন্তীর ঋণ ঋণে কণ্ঠে চোখ তুলে তাকায় আফিয়া ফারাজি। তার মনে হলো এত মিষ্টি কণ্ঠস্বর সে আগে কখনো শোনেনি। সেই কণ্ঠস্বর যেন বারবার তার কানে পুনরাবৃত্তি হয়ে বাজছে। তিনি মুগ্ধ নয়নে তাকান প্রিয়ন্তীর দিকে। সহসাই তার নাতির মতো তার চোখ জোড়াও আটকে যায় প্রিয়ন্তীর স্নিগ্ধ মুখটায়। আপা, ও আমার মেয়ের ঘরের নাতনি, ওর নাম পিয়ন্তি। বুবু, এদিকে আয়। প্রিয়ন্তী অস্বস্তিতে পড়ে, কারণ তার পাশেই অন্য সোফাতে বসে আছে সায়ান। তারপরেও নিজেকে ধাতস্থ করে ধীর পায়ে এগিয়ে যায় আফিয়া ফারাজির কাছে। তার কাছাকাছি যেতেই তিনি প্রিয়ন্তীকে টুপ করে টেনে নিজের পাশে বসিয়ে দেয়। আফিয়া ফারাজের কাণ্ডে মাথা নিচু করে হাসে সায়ান। চোখ জোড়া মেঝেতে স্থির করে বিড়বিড়িয়ে বলে, আসতে দাদি, আমার হবু ওটা এখনো ছোট। প্রিয়ন্তী বসতেই আফিয়া ফারাজি তার কুঁচকে যাওয়া হাতে প্রিয়ন্তীর গাল দুটো স্পর্শ করে। চোখে মুগ্ধতা বজায় রেখে গাল, চোখ, ঠোঁট ছুঁয়ে দিতে থাকে আলতো স্পর্শে। প্রিয়ন্তী ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আদরের স্পর্শ পেয়ে সেও যেন মুগ্ধ হয় সাথর্ধ মহিলাটিতে। বুবু, তুমি কি সুন্দর, একদম পুতুলের মতো। এই জন্যই আমার দাদু ভাই সারাদিন পুতুলি পুতুলি করে। তুমি আমার ঘরের পুতুল হইবা বুবু। প্রিয়ন্তী সন্দিহান চোখে তাকায়। কোনো কিছুই তার মাথায় ঢুকছে না। তবে কথাটা শুনে চোখ বড় বড় করে তাকায় রাহিলা বেগম। আফিয়া ফারাজের কথাটা যেন তার বুকে কাটার মতো বিধে। তিনি কিছু বলতে যাবে, তখনই হন্তদন্ত হয়ে ছুটে আসে সায়ান। প্রিয়ন্তীর সামনে হাঁটু গেড়ে বসে অধৈর্যের ন্যায় বলে, আমায় বিয়ে করবে পুতুলি? প্লিজ, তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসবো, প্রমিস। প্রিয়ন্তীর কোনো হেলদোল নেই। সে বসে আছে স্তব্ধ হয়ে। প্রিয়ন্তীর কোনো হেলদোল না দেখে সায়ান আরও অধৈর্য হয়ে পড়ে। সহসায় তার চোখ গিয়ে ঠেকে প্রিয়ন্তীর মুচড়াতে থাকা হাত দুটোর উপর। সায়ান শুকনো ঢোক গিলে ধীরে ধীরে প্রিয়ন্তীর হাত দুটি স্পর্শ করতে যাবে, তখনই কানে বাজে অবিশ্বাস্য কয়েকটি লাইন। Don't dare to touch her. She is married now, and her husband's name is Shauhardo Munab Chowdhury. কথাটা যেন পুনরাবৃত্তি হয়ে বাজতে থাকে সায়নের কানে। সে স্তব্ধ হয়ে বসে আছে। তার ধীরে ধীরে এগিয়ে যাওয়া হাতটা ও ততক্ষণে থেমে গিয়েছে কর্কশ কণ্ঠস্বরে। মিনিট কয়েক পেরোতে স্তম্ভিত ফিরে পায় সায়ান। কণ্ঠস্বর অনুসরণ করে তড়িৎ বেগে পিছু ফিরতেই তার চোখাচোখি হয় প্রান্তের সাথে, যে পকেটে হাত গুজে তার দিকে তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে। তবে তার চোখে মুখে ফুটে রয়েছে কাঠিন্যতা। সেই কাঠিন্যতা যেন তাকে হিসিয়ে বলছে, তোমার পুতুল এখন অন্যের বাগানের ফুল। যেই ফুলকে স্পর্শ করার সাহস কেন, তার দিকে চোখ তুলে তাকানোর অধিকারটুকু তুমি হারিয়েছো। বুঝেছো? একটা জীবন্ত পুতুলের অভাগা প্রেমিক। সায়ান ভীত হয়। সহসাই চোখের দৃষ্টি ফেলতে থাকে এলোমেলো। তার মাথায় কাজ করছে না। কি শুনছে সে এগুলো? তার কি কানটাই নষ্ট হয়ে গেল, নাকি এই মেয়েটা তাকে উন্মাদ করে দিল? সায়ান ধাতস্থ হয়। নিজের এলোমেলো প্রশ্নগুলোর উত্তর না পেয়ে অবিশ্বাস্য চোখে তাকায় প্রান্তের দিকে। এক বুক ভয় নিয়ে কাঁপা কাঁপা পায়ে হেঁটে গিয়ে দাঁড়ায় প্রান্তের মুখোমুখি। তার চোখে চোখ রেখে ভারত কণ্ঠে বলে, ভাইয়া, তুমি আমার সাথে মজা করছো তাই না? আমি সত্যিই সিরিয়াস। বিশ্বাস করো, তোমার বোনটাকে খুব ভালোবাসবো, সবসময় আদর যত্নে মনে রাখবো, ওর গায়ে কোনো আঁচ লাগতে দিব না, প্রমিস। ওকে আমি দিয়ে দাও না প্লিজ। No, I am not lying. প্রান্তের কাটকাট জবাবে সায়ন পুনরায় স্তম্ভিত হয়। সহসাই চোখ ঘুরিয়ে অবিশ্বাস্য চোখে তাকায় সোফায় বসা 3 রমণীর দিকে, যেখানে রাহিলা বেগম বসে আছে মাথা নিচু করে। তার মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে এই ব্যাপারটাতে তিনি ভীষণ লজ্জিত।
তার পাশেই আফিয়া ফারাজি বসে আছে মূর্তির ন্যায়। সেও যেন সায়নের মতো কথাটা বিশ্বাস করতে পারছে না। সায়ন পুনরায় চোখ ঘোরায়। সে চোখে মুখে অন্ধকার দেখছে। প্রিয়ন্তীর দিকে তাকাতেই দেখতে পায় সে মাথা নিচু করে বসে আছে চুপটি করে। তার প্রান্ত ভাইয়ের কথা একদমই বিশ্বাস হচ্ছে না। তার পুতুলি তাকে সত্যি বলবে, নিশ্চয়ই বলবে। সায়ান ছুটে আসে প্রিয়ন্তীর সামনে, হাঁটু গেড়ে বসতেই প্রিয়ন্তী কিছুটা গুটিয়ে যায়। সায়ান ভীত হয়। অজানা ভয়ে চোখের কোলে অশ্রু ভর করতেই সেটাকে দ্রুত গতিতে মুছে নেয় হাতের উল্টো পিঠ দিয়ে। নিজেকে ধাতস্থ করে কণ্ঠে কোমলতা মিশিয়ে করুণ স্বরে বলে, পুতুলি, তুমি বলো না প্রান্ত ভাইয়া, এগুলো মিথ্যে বলছে। বলো, মিথ্যে বলছে না। সে হয়তো বিশ্বাস করছে না আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমার চোখ দেখোনি? চোখের ভাষা কি কখনো মিথ্যে বলে বলো? সায়ান থামে, লম্বা কয়েকটা শ্বাস টেনে নেয় দ্রুত গতিতে। তার কণ্ঠ রোধ হয়ে আসে। অজানা এক ভয় গলা চেপে ধরেছে ক্ষণে ক্ষণে। মনে হচ্ছে এক্ষুনি দম বন্ধ হয়ে মারা যাবে। তবুও নিজেকে সামলে নিয়ে পুনরায় শান্ত দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তীর নুইয়ে রাখা স্নিগ্ধ মুখটায়। সহসায় তার চোখে মুখে ফুটে ওঠে মুগ্ধতা। সায়ন স্মিত হাসে, আদরের স্বরে ক্ষীণ কণ্ঠে বলে, আমার চোখের দিকে একবার তাকাবে প্লিজ? সায়নের কথার পিঠে চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। প্রিয়ন্তীকে চোখ তুলে তাকাতে দেখে সহসাই মুখে হাসি ফুটে ওঠে সায়নের। মুখে সেই হাসি হাসি ভাব বজায় রেখেই ঘোর লাগা কণ্ঠে বলে, জানো পুতুলি, কারো মন জুড়ে থাকার চেয়ে তার মস্তিষ্ক জুড়ে থাকাটা কতটা ভয়ঙ্কর। মন থেকে তো তাকে মুছে ফেলা যায়, কিন্তু মস্তিষ্ক, সেখান থেকে কি তাকে মুছে ফেলা যায় বলো? যায় না, একদম যায় না। প্রতিটা মুহূর্তে সে ভয়ঙ্কর প্রলয়কারিণী মস্তিষ্কে বিচরণ করে আর জানান দেয় এই প্রলয়কারিণীর হাতে তোমার ধ্বংস লেখা আছে। যেন সেই ভয়ঙ্কর কাজটায় তুমি আমায় সাথে করলে, আমাকে ধ্বংস করলে প্রতিদিন, প্রতিনিয়ত। সায়ন পুনরায় থামে। প্রিয়ন্তীকে মাথা নিচু করতে দেখে তার দুপাশের সোফায় হাত রেখে কিছুটা ঝুঁকিয়ে পুনরায় বলতে শুরু করে, সেই ভয়ঙ্কর কাজটার জন্য তোমাকে আমি ভয়ঙ্কর শাস্তি দিতে চাই। তোমাকে মিসেস ফারিয়া বানাতে চাই। এই বাড়ির আশ্রিতা থেকে আমার বাড়ির রানী বানাতে চাই। সকলের কাজে সহজলভ্য মেয়েটাকে দুর্লভ্য বানাতে চাই। নিজের একান্ত এক হাতে ঋণে বানাতে চাই। পুতুলি, তুমি হবে মিসেস শায়ন ফারাজি, প্লিজ। তুমি ভুল আবদার করছো দাদুভাই। সে এখন মুনাফ দাদাভাইয়ের স্ত্রী। সে চাইলেও তোমাকে কবুল করতে পারবে না। এই অন্যায় আবদার করো না ওর কাছে। আমার নাতনিটা যে এখনো অবুঝ। দয়া করে ওকে আর কোনো জটিলতার মধ্যে ফেলো না। রাহেলা বেগমের কথায় ঘাড়ের রগ ফুলে ওঠে সায়নের। সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। বারবার এক কথা তার রাগের মাত্রাকে তরতর করে বাড়িয়ে দিচ্ছে, যার দরুন ঘাড় কাত করে তাকায় রাহেলা বেগমের দিকে। রাহেলা বেগমের চোখে চোখ রেখে তীক্ষ্ণ কণ্ঠে বলে, আমি বিশ্বাস করি না আপনারা সবাই আমাকে মিথ্যা বলছেন। আমার কাছ থেকে আমার পুতুলিকে কিনে নেওয়ার জন্য এইসব করছেন, তাই না? কিন্তু আমি এটা হতে দেব না। ওকে আমি এক্ষুনি এখান থেকে নিয়ে যাব, সবার থেকে দূরে, সকলের চোখের আড়ালে। আপনাদের ছায়া আমি ওপরে পড়তেও দেব না। সায়নের পাগলামিতে দুপা এগিয়ে আসে প্রান্ত। সে এতক্ষণ যাবৎ দূরে দাঁড়িয়ে সবই দেখছিল শান্ত দৃষ্টিতে। প্রিয়, ঘরে যা। আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার আমানত রক্ষা করার দায়িত্ব আমার, যেটা আমি নিজেই নিজের কাঁধে তুলে নিয়েছি। আর আমি তোকে এই হুকুমটা করেছি ভাই হয়ে নয়, তোর ভাসুর প্রান্ত মিহাব চৌধুরী হয়ে। প্রান্তের কথায় উঠে দাঁড়ায় প্রিয়ন্তী, যে এতক্ষণ যাবৎ এখানে বসেছিল শ্বাস আটকে। যার দরুন হুকুমটা আসতেই দ্রুত গতিতে পাশ কাটিয়ে আসে সায়নের থেকে। প্রিয়ন্তী চলে যেতে নিলেই তার ওনার শেষ ভাগ এসে পড়ে সায়নের চোখে মুখে। সায়ন চোখ বন্ধ করে নেয় আবেশে। গভীর শ্বাস টেনে ওনা থেকে পুড়ে নিতে থাকে প্রিয়ন্তীর অস্তিত্বের ঘ্রাণ। ওনার পরিসমাপ্তিতে চোখ মেলে তাকায় সায়ান। সহসাই নিচু করে রাখা চোখগুলো গিয়ে ঠেকে প্রিয়ন্তীর নূপুর জড়ানো পায়ে। এই নূপুরের শব্দটাই একটু আগে তার মনে ছন্দ তুলেছিল, আর এখন সে নূপুর জড়ানো পায়ের প্রস্থান তার বুকে আগুন জ্বালাচ্ছে। সায়নের চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সহসাই অশ্রু জড়ানো চোখ দুটো আশ্রয় হিসেবে খুঁজে নেয় আফিয়া ফরাজির কোলকে। সায়ন সেখানে মাথাটা ফেলে দিয়ে পাগলের মতো আওড়াতে থাকে। দাদি, আমার সুখ পাখিটা চলে যাচ্ছে। দাদি, ওকে আটকাও, আমার কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে। দাদি প্লিজ, ওকে আটকাও। সুখ ছাড়া কেউ বাঁচে বলো? আমি কিভাবে বাঁচবো?
তুমি নিয়ে বলেছিলে আমার পুতুলিকে আমায় এনে দিবে। প্লিজ দাদি, দাঁড় নিয়ে এনে। সায়নের আর্তনাদে বুক ভারী হয়ে উঠে উপস্থিত সকলের। সেই আর্তনাদে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে আফিয়া ফারাজির। নাতির আহাজারি তার বুকটাকে যেন ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, কিন্তু তার কিছুই করার নেই। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে। সে আজ পুনরায় সাক্ষী হলো আরেক উন্মাদ প্রেমিকের, যে প্রেমিক ভালোবাসা হারিয়ে কাঁদছে বাচ্চাদের মতো। ঘড়িতে বিকেল 4টা। পুরো বাড়িতে মেহমানে গিজ গিজ করছে। মিহিকে পার্লার থেকে আনা হয়েছে আরও 2 ঘন্টা আগে, তবে বরযাত্রী এখনও আসেনি। মূলত পারিবারিক সমস্যার কারণেই তারা বিয়ের সময় পিছিয়ে সন্ধ্যায় নিয়ে এসেছে। প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ফেলে। সমস্যাটা কী নিয়ে সে খুব ভালো করেই আন্দাজ করতে পারছে, যার দরুন তার ভয় হচ্ছে। ভয়ে ভয়ে সে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে চুপটি করে। প্রান্ত ভাইয়ের বলা কথাগুলোর পর সে আর ঘর থেকে বের হয়নি, এমনকি নিচেও যায়নি। কিছুক্ষণ আগেই পারুল এসে তাকে এসব কথা জানিয়ে গিয়েছে। এরপর থেকেই তার চিন্তা হচ্ছে মামাদের নিয়ে, এবারের সম্মান নিয়ে। তার জন্য এবারের সম্মান নষ্ট হোক সেটা সে চায় না। তাছাড়া মিহিয়াপুর ভবিষ্যৎ ও জুড়ে আছে এইসবের সাথে। প্রিয়ন্তী পুনরায় দীর্ঘশ্বাস ফেলে। তবে কি তার জন্য আবার সব কিছু ধ্বংস হয়ে যাবে? তার মায়ের মতো সেও তার মামাদের কাছে অপরাধী হয়ে যাবে? তার এসব এলোমেলো ভাবনার মাঝে কানে বাজে কাট কাট কিছু কথা। প্রিয়, তুই এখানে কি করছিস? নিচে যাসনি কেন? তুই কি তোর দানব বটটার ভয়ে এখানে লুকিয়ে আছিস? প্রিয়ন্তী হক চকিয়ে তাকায়। নিজেকে ধাতস্থ করে পিছু ফিরতেই তার চোখাচোখি হয় কাইফার সাথে। সহসায় তার চোখ জোড়া স্থির হয় কাইফার জিজ্ঞাসু মুখটার উপর। কাইফা তারই দিকে তাকিয়ে আছে ভ্রু কুঁচকে। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। কাইফাকে দেখে প্রিয়ন্তী মুগ্ধ হয়ে তাকায়। আপাতমস্তক চোখ বুলাতেই দেখতে পায় কাইফা পরে আছে একটা নীল রঙের সুতি ঢিলে ঢালা জামা, সেই সাথে পুরো মাথায় পেঁচিয়ে রেখেছে সেই রঙেরই একটি ওড়না। প্রিয়ন্তী ধীর পায়ে এগিয়ে যায় কাইফার দিকে। কাইফার ডান গালে হাত রেখে আলাদি কণ্ঠে বলে, তোকে খুব সুন্দর লাগছে রে কাইফ। মনে হচ্ছে জামাটা তোর জন্যই কেনা হয়েছে। প্রান্ত ভাইয়ের পছন্দটা দারুণ না? কাইফা মুখ কুঁচকায়। সহসাই মুখে কাদো কাদো ভাব ফুটিয়ে তুলে ক্ষীণ কণ্ঠে বলে, তোর কি আমার প্রতি একটুও মায়া দয়া নেই প্রিয়? তুই ওই আঙ্কেলের দেওয়া জামাটাই আমাকে পরতে দিলি। এখন যদি দেখে আমি তার দেওয়া জামাটা পরে ঘুরে বেড়াচ্ছি, তাহলে নিশ্চিত আমাকে কাদা পানিতেই চোবাবে। প্রিয়ন্তী ফিক করে হেসে ফেলে। প্রিয়ন্তীকে হাসতে দেখে চুপসে যায় কাইফা। সে প্রিয়ন্তীকে হাসতে খুব কমই দেখেছে, যার দরুন চুপটি করে শুনতে থাকে প্রিয়ন্তীর হাসির সেই খিলখিলানো শব্দ। তুই প্রান্ত ভাইকে আঙ্কেল ডাকিস কেন? বেজার কত বিরক্ত হয় জানিস? প্রিয়ন্তীর প্রশ্নে ঘোর কাটে কাইফার। সহসাই ধীর পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ে ছাদের রেলিংয়ে। সেখানে বসেই পা নাড়াতে নাড়াতে বলে, আঙ্কেলকে আঙ্কেল ডাকবো না তো কি ডাকবো শুনি? সে গুনে গুনে আমার থেকে 15 বছরের বড়, আর 5 বছর বড় হলেই নানা ডাকতাম। ইস, চান্সটা মিস করে ফেললাম। প্রিয়ন্তী পুনরায় হাসে। সহসায় তার চোখ যায় কাইফার ওড়না পেঁচানো হাতে। প্রিয়ন্তী ভীত হয়। এক দৌড়ে ছুটে গিয়ে দাঁড়ায় কাইফার গা ঘেঁষে। তার হাত দুটো নিজের হাতের মধ্যে পুরে উৎকণ্ঠা নিয়ে বলে, তোর হাতে কি হয়েছে? আমার লাল হয়ে আছে কেন? কাইফা এক লাফে নিচে নেমে দাঁড়ায়। প্রিয়ন্তীর হাত থেকে নিজের হাত দুটোকে ছাড়িয়ে নিয়ে পুনরায় সেগুলো লুকিয়ে ফেলে সন্তর্পণে। নিজেকে ধাতস্থ করে পালিয়ে যেতে যেতে বলে, তুই তাড়াতাড়ি নিচে আয়, আপুরা সবাই তোকে খুঁজছে। আমার একটা কাজ আছে দানবের বুড়ো ভাইয়ের সাথে। প্রিয়ন্তী হাঁ করে তাকিয়ে থাকে। দানবটাকে আর তার বুড়ো ভাইটাকে বুঝতে পারছে না সে। তখনই দূর থেকে ভেসে আসে আজানের ধ্বনি। প্রিয়ন্তী ততস্থ হয়। মাথার ঘোমটাটা ঠিক করে দৌড় লাগায় নিজের ঘরে। উদ্দেশ্য নামাজ আদায় করে তবেই নিচে যাবে। মিহিকে বসিয়ে রাখা হয়েছে বিয়ের স্টেজে। তার সাথে রয়েছে বাড়ির সকল কনিষ্ঠ সদস্যগণ। তারা কেউ কেউ ছবি তুলছে তো কেউ কেউ মেতে রয়েছে হাসি মজায়। বাড়ির বড় সদস্যরা বসে রয়েছে স্টেজের সামনে পেতে রাখা চেয়ারগুলোতে। তাদের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আকস্মিক বিয়ের সময় পরিবর্তন হওয়ায় উপস্থিত অতিথিগণ তাদের নানান ধরনের প্রশ্নে জর্জরিত করছেন, কিন্তু তারা কোনো কিছুরই উত্তর দিতে পারছেন না। ঠায় বসে রয়েছেন মুখে কুলুপ এঁটে। উত্তর দেবেনই বা কী করে? তারা তো সঠিকভাবে কিছুই জানেন না। কি থেকে কি হচ্ছে কোনো কিছুই তাদের মাথায় আসে না। প্রান্ত বাবা চাচাদের অবস্থা দেখে সকল দায়িত্ব তুলে নেয় নিজের কাঁধে। বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খাবারের তদারকি করা।
আপাতত সে এই কাজটাই করছে। সৌহার্দ্য বাড়িতে না থাকায় বাড়ির একমাত্র ছেলে হিসেবে তাকেই সব কিছু সামলাতে হচ্ছে একা হাতে। তবে তাকে কিছুটা সাহায্য করছে জারিফ, সেই ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রান্ত। আঙ্কেল, আপনি এখানে, আর আমি আপনাকে কোথায় কোথায় না খুঁজেছি। আকস্মিক ডাকে পিছু ফিরে তাকায় প্রান্ত। সহসায় তার চোখ জোড়া স্থির হয় কাইফার রক্তিম মুখটার ওপর। হালকা রোদে তার কপালে জমা বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। সেই রোদে নীল ওড়না জড়ানো ফর্সা মুখশ্রীটা মাত্রাতিরিক্ত ফর্সা লাগছে। প্রান্ত ভ্রুকুচকে তাকায়। কাইফার আপাত মস্তক পর্যবেক্ষণ করতেই বুঝতে পারে সে পরে আছে প্রিয়ন্তীর জামা, যেটা সে নিজেই প্রিয়ন্তীকে গিফট করেছিল বিয়ে উপলক্ষে। প্রিয়ন্তীর জামায় কাইফাকে পুরো প্রিয়ন্তীর মতোই লাগছে। প্রান্ত ভরকায়। এদের মধ্যে এত মিলের কারণ বুঝতে পারে না সে। তার সব সময় মনে হয় তাদের বাহ্যিক বৈশিষ্ট্য আলাদা হলেও দুজন সত্তা একই। দুজনেই যেন সমান তালে পাল্লা দিয়ে বিতরণ করছে কোমলতা আর পবিত্রতা। কত কষ্টে আপনাকে খুঁজে পেয়েছি, আর আপনি আবার হারিয়ে গেলেন। এই জন্যই বলে বয়স হলে ভীমরতি বাড়ে। কাইফার প্রশ্নে ঘোর কাটে প্রান্তের। সহসাই ভ্রুজোড়া কুচকে তাকায় কাইফার দিকে। কাইফার বিরক্তিমাখা মুখটার দিকে তাকিয়ে গা ছাড়া ভাব নিয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা, খুঁজছিস কেন? কাইফা উচ্ছ্বসিত হয়। খুশি খুশি ভাব নিয়ে এক পা এগিয়ে এসে দাঁড়ায় প্রান্তের সামনে। পেছনে লুকিয়ে রাখা হাত দুটো সামনে মেলে গর্বের সহিত বলে, আপনার শার্টটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখুন কেমন চকচক ফকফক করছে। প্লিজ আমাকে ঝালমুড়ি বানাবেন না? শেষ কথাটা এতটাই করুণ ছিল যে প্রান্ত চোখ ছোট ছোট করে তাকায়। শার্টের সাথে ঝালমুড়ির হিসাব মেলাতে না পেরে পুনরায় প্রশ্ন করে, কিসের ঝালমুড়ির কথা বলছিস? তোর কি মাথার দু একটা ছেঁড়া? কাইফা তড়িৎ বেগে দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ তার মাথার তার ছেঁড়া নয়। তবে নিজেকে ধাতস্থ করে পুনরায় বলে, আপনি আপনার শার্টটা নিন, আমি চলে যাচ্ছি। প্রান্ত ভ্রু কুচকায়। কাইফার হাত থেকে শার্টটা তুলে নিতেই চোখ দুটো ছানা বড়া হয়ে যায়। পুরো শার্ট জুড়ে নীল নীল ছাপ পড়ে রয়েছে, সেই সাথে রয়েছে অসংখ্য ছোট বড় ছিদ্র। প্রান্ত কিরমিরিয়ে তাকায়। কাইফার সামনে শার্টটা মেলে ধরে তেজি কণ্ঠে জিজ্ঞেস করে, এই মেয়ে, তুই কি শার্টটাকে ধুয়েছিস নাকি এটাকে কেটে মাছ ধরার জাল বানিয়েছিস? কাইফা চোখ পিট পিট করে তাকায়। সামনে ঝুঁকিয়ে চোখ গোল গোল করে দেখতে থাকে শার্টের উপর নিচ। শার্টের অবস্থা এতটাই খারাপ যে এপাশ থেকে ওপাশে সকল কিছু দেখা যাচ্ছে। কাইফা স্থির হয়, বুকে হাত বেঁধে সোজা হয়ে দাঁড়িয়ে মুখ কুঁচকে বলে, আমি শার্টটাকে সুন্দর করে ডিটারজেন্ট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি, কিন্তু আপনার শার্ট এতটাই কম দামি যে আমার এই কমল হাতের স্পর্শও সহ্য করতে পারল না। ছে 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 ছে। প্রান্ত আহামকের মতো তাকিয়ে থাকে। তার এত দামি শার্টকে কম দামি বলছে। সহসাই তার চোখে মুখে রাগ ফুটে ওঠে। তবে নিজেকে ধাতস্থ করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কোন ডিটারজেন্ট দিয়ে ধুয়েছিস? দেখতে কেমন, কি রঙের? কাইফা মুখ কুঁচকে তাকায়। সে তো নাম দেখেনি কোন ডিটারজেন্ট, তবে তার বৈশিষ্ট্য মনে আছে। তাই পুনরায় বুকে হাত বেঁধে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, লিকুইড ডিটারজেন্ট, নীল বোতল, লাল ক্যাপ। প্রান্ত ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। কাইফার দিকে তাকিয়ে কিরমিরিয়ে বলে, স্টুপিড, ওটা ডিটারজেন্ট নয়, হারপিক। কাইফার চোখ বড় বড় হয়ে যায়। সহসাই মাথা অন্যদিকে ঘুরিয়ে জিভ কামড়ে বিড়বিড়িয়ে বলে, কাইফের বাচ্চা, তুই আবার উল্টো পাল্টা করে ফেলেছিস। এবার তোকে কে বাঁচাবে? কাইফা বোকা হাসে। নিজেকে ধাতস্থ করে মুখে কাঁদো কাঁদো ভাব ফুটিয়ে তুলে ক্ষীণ কণ্ঠে বলে, আপনি কি আমাকে হারপিকে চুবাবেন আঙ্কেল? বিশ্বাস করুন, আমি সত্যি জানতাম না ওটা হারপিক। পারুলি তো বলেছে নীল বোতলের ডিটারজেন্ট আছে, তাই আমি ওটাকে ডিটারজেন্ট ভেবেই ছিলাম। সরি। প্রান্ত পুনরায় ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। কাইফার কাছাকাছি গিয়ে খপ করে তার হাত দুটো টেনে ধরতেই ভয়ে ভয়ে চোখ ঝোড়া বন্ধ করে ফেলে কাইফা। দীর্ঘ সময় প্রান্তের কোনো হিলদোল না দেখে পুনরায় চোখ পিটপিট করে তাকায় প্রান্তের দিকে। সহসায় দেখতে পায় প্রান্ত তার হাতের দিকে তাকিয়ে আছে ভ্রুকুচকে। কাইফা বিস্মিত হয়। আমতা আমতা করে কিছু বলতে যাবে, তখনই প্রান্ত বলে ওঠে, দুপুরে খেয়েছিস? কাইফা মাথা নাড়িয়ে না বোঝায়। মেলে রাখা হাত দুটোর দিকে তাকিয়ে ঠোঁট উল্টে ক্ষীণ কণ্ঠে বলে, হাতে জ্বালা করছে।
প্রান্ত বিরক্ত হয়, যার দরুন কাইফার হাত দুটো টেনে এনে বসায় রক্তিম জবা ফুল গাছের নিচে। সেখানে পেতে রাখা চেয়ারে বসিয়ে দিয়ে তার দিকে তাকিয়ে থাকে নিষ্পলক। কাইফা ভ্রু কুঁচকে তাকাতেই নিজেকে ধাতস্থ করে ধূপধাপ পা ফেলে চলে যায় খাবার আনতে। মেয়েটা তাকে বড্ড জ্বালাচ্ছে। ভেবেছিল কঠিন একটা শাস্তি দিয়ে সোজা করে ফেলবে, কিন্তু তার আগেই সে হাত পুড়িয়ে বসে আছে। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে। মিনিট তিনিকের মাথায় খাবারের প্লেট হাতে দ্রুত গতিতে বসে পড়ে কাইফার সামনে পেতে রাখা চেয়ারে। প্রান্তের আকস্মিক আগমনে কাইফা হক চকিয়ে যায়, যে এতক্ষণ আনমনে আশেপাশের পরিবেশ দেখায় ব্যস্ত ছিল। কাইফা তেতে ওঠে, তেজি কণ্ঠে কিছু বলতে যাবে তার আগেই প্রান্ত কাটকাট কণ্ঠে বলে, হা কর, কথা বললেই চড়িয়ে তোর দাঁত ফেলে দিব। কাইফা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। সহসায় সে ভ্রু কুঁচকে তাকায় প্রান্তের দিকে। এই বুড়ো আঙ্কেলের থেকে একসাথে ভালো আর খারাপ ব্যবহার দুটোই তার হজম হচ্ছে না, যার দরুন মুখ কুঁচকে বিড়বিড়িয়ে বলে, আপনি আমাকে কি হিসেবে খাইয়ে দিচ্ছেন? নানা, দাদা না আঙ্কেল হিসেবে? কাইফার বোকা বোকা প্রশ্নে সহসাই রাগ গলে যায় প্রান্তের, যার দরুন মাথা নিচু করে হেসে নেয় খানিকটা। নিজেকে ধাতস্থ করে খাবারের লোকমা মাখিয়ে কাইফার মুখে পুড়তে পুড়তে ক্ষীণ কণ্ঠে বলে, প্রণয় মিহাব চৌধুরীর বাবা হিসেবে। ঘড়িতে রাত 12টা। মিহির বিদেয় হয়েছে আরও 4 ঘন্টা আগেই। বিয়ে শেষ হতে না হতেই বাড়ির অতিথি কমতে শুরু করে তড়িৎ গতিতে। অতিথি শূন্য হয়ে বাড়িটা এখন প্রায় নিশ্চুপ। সকল কোলাহল থেমে গিয়ে পুরো বাড়িটা যেন ক্রমশই ডুবে যাচ্ছে নিস্তব্ধতায়। বাড়ির সকল সদস্যরা এতক্ষণে ঘুমিয়ে কাঁদ, তবে চোখে ঘুম নেই রাহেলা বেগমের। তার মনের মধ্যে এক অস্থিরতা বিরাজ করছে, যার দরুন সে বসে বসে মুহাম্মদের জীবনী পড়ছে। তার পাশেই ঘুমিয়ে আছে প্রিয়ন্তী আর কাইফা। তখনই ধীর পায়ে রোমের সামনে এসে দাঁড়ায় সৌহার্দ্য। সহসায় তার চোখ জোড়া স্থির হয় ক্ষীণ আলোয় জলজল করা প্রিয়ন্তীর ঘুমন্ত মুখটার ওপর। সৌহার্দ্য লম্বা একটা শ্বাস টানে। ক্ষীণ আলোয় প্রিয়ন্তীর ঘুমন্ত মুখটা দেখে তার সারাদিনের ক্লান্তি উবে যায় কর্পূরের ন্যায়। সৌহার্দ্য স্থির হয়, স্বস্তির নিঃশ্বাস ফেলে বুকে হাত বেঁধে হেলান দিয়ে দাঁড়ায় দরজার সাথে। তখনও তার চোখ জোড়া স্থির প্রিয়ন্তীর উপর। সে ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়ন্তীর ঘুমন্ত মুখটার দিকে। মুনাফ দাদা ভাই, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। রাহেলা বেগমের ডাকে ঘোর কাটিয়ে সৌহার্দ্যের সহসায় নিজেকে ধাতস্থ করে নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে এসে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে। তাদের উচ্চতার পার্থক্য অনেক হওয়ায় ফট করে হাঁটু গেড়ে বসে পড়ে মেঝেতে। সৌহার্দ্যের এহেন কাণ্ডে মুখ টিপে হাসে রাহেলা বেগম। সৌহার্দ্য প্রিয়ন্তীর মুখোমুখি বসে তার হাতখানা চেপে ধরে সেটার উল্টো পিঠ ঠেকায় নিজের গালে। প্রিয়ন্তীর দিকে কিছুটা ঝুঁকে ঘোর লাগা কণ্ঠে বলে, বাবা নিবো, আমি সে পাখি। সৌহার্দ্যের ক্ষীণ স্বরের কথাটা কানে আসতেই মৃদু হাসে রাহেলা বেগম। মুখে সেই হাসি হাসি ভাব বজায় রেখেই সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করে, মুনাফ দাদা ভাই, তুমি পিও নানুমণিকে খুব ভালোবাসো তাই না? রাহেলা বেগমের প্রশ্নে চোখ তুলে তাকায় সৌহার্দ্য। তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সারাদিন শেষে সে মাত্রই বাড়ি ফিরেছে। রাহেলা বেগম চিন্তিত হন, তার দরুন পুনরায় উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করেন, দাদা ভাই তুমি ঠিক আছো? শরীর খারাপ? রাহেলা বেগমের প্রশ্নে প্রিয়ন্তীর দিকে চোখ ঘুরায় সৌহার্দ্য। সেখানে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলে, আমি টায়ার্ড দাদি, আমার বউটাকে নিয়ে যাই প্লিজ। রাহেলা বেগম মৃদু হাসে। সহসাই সে বুঝতে পারেন তার নাতির দুর্বলতার জায়গা কোনটা, যার দরুন তিনি মুগ্ধ হয়ে দেখতে থাকেন সৌহার্দ্য আর প্রিয়ন্তীকে। মুগ্ধতা নিয়েই মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। দাদির অনুমতি পেতেই সৌহার্দ্য উঠে দাঁড়ায়। কম্বলসহ প্রিয়ন্তীকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরতেই হুড়মুড়িয়ে উঠে বসে কাইফা। ঘুম ঘুম চোখে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, আরে আরে, বউ নিয়ে যাচ্ছেন ভালো কথা, সাথে কম্বলটাও নিয়ে যাচ্ছেন কেন? কাইফার কথায় নড়ে চড়ে উঠে প্রিয়ন্তী। তার ওড়না জড়ানো ঘুমন্ত মুখটা পড়ে আছে সৌহার্দ্যের বুকের বাম পাশে। সৌহার্দ্য ভ্রুকুচকে তাকায় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীর ঘুমের ব্যাঘাত ঘটায় কাইফার দিকে ফিরে ক্ষীণ কণ্ঠে বলে, ডোন্ট মেক সাউন্ড, শিল অ্যাওয়েক। বলেই হাঁটা ধরে রুমের বাহিরে। কাইফা চুপসে যায়। অন্যদিকে ঘুরে রাহেলা বেগমের কোমর জড়িয়ে ধরে পুনরায় তলিয়ে যায় ঘুমের রাজ্যে। ঘুমোতে ঘুমোতে বিড়বিড়িয়ে বলে, বউ আর কম্বল তো নিয়েই যাচ্ছেন, সাথে বালিশ আর বিছানাটাও নিয়ে যেতেন, দানব দুলা ভাই।
রাহেলা বেগম উচ্চ শব্দে হেসে ওঠেন। নিজেকে ধাতস্থ করে টেবিল ল্যাম্পটা নিভিয়ে সেও জড়িয়ে ধরে কাইফাকে। দুজনের গায়ে কম্বল জড়িয়ে নিয়ে তিনিও পাড়ি জমায় ঘুমের রাজ্যে। সৌহার্দ্য ধীর পায়ে এগিয়ে আসে সিঁড়ি দিয়ে। আধো আলো আধারে সিঁড়ির কাছাকাছি আসতেই প্রিয়ন্তী পুনরায় নড়ে চড়ে ওঠে, যার দরুন আরেকটু ঘেঁষে ঘুমায় সৌহার্দ্যের বুকে। সৌহার্দ্য থামে, তার হৃস্পন্দন বাড়ছে দ্রুত গতিতে। মেয়েটা তাকে ক্রমশই দুর্বল করে তুলছে। সহসাই সে ঝুঁকে তাকায় প্রিয়ন্তীর ঘুমন্ত মুখটার দিকে। সেখানে চোখ জোড়া স্থির রেখে হিসিয়ে বলে, বউ, ডোন্ট মেক মি কন্ট্রোললেস। তুই এখনো ছোট। কিন্তু কে শোনে কার কথা? বরং সৌহার্দ্যের কথা শেষ হতেই প্রিয়ন্তী আরও লেফটে ঘুমায় সৌহার্দ্যের প্রশস্ত বুকে। সৌহার্দ্য স্তম্ভিত হয়, ভ্রুকুচকে বিড়বিড়িয়ে বলে, প্রিয়, কি সাংঘাতিক মেয়ে তুই! কি সুন্দর আমার কথার অবাধ্য হচ্ছিস। প্রিয়ন্তীর কোনো হেলদোল না দেখে সৌহার্দ্য মাথা নিচু করে হাসে। অবাধ্য বউটাকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরে হাঁটা ধরে সিঁড়ি বেয়ে। এক পা করে হাঁটতে হাঁটতে আবিষ্কৃত কণ্ঠে জানান দেয় তার প্রগাঢ় অনুভূতির কথা। ধরণীতে রাতের শেষ প্রহর চলমান। টুপটাপ করে পড়া শীতল কুয়াশা বিন্দু মাটির প্রতিটি কণাকে সিক্ত করছে ছন্দ তুলে। সেই সাথে ভালোবাসায় সিক্ত হচ্ছে একজোড়া নবদম্পতি, যারা একে অপরের কাছে পাওয়ার উন্মাদনা কাটিয়েছে চারটি বছর। আজ তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে একে অন্যকে কাছে পাওয়ার বৈধতা, যার দরুন নিস্তব্ধ রজনীতে তারা মেতে রয়েছে ভালোবাসা আদান প্রদানে। তবে তাদের ছাড়িয়ে ফারাজি নিবাসের সকলেই তখন ঘুমে নিমজ্জিত। সকলে ঘুমে নিমজ্জিত থাকলেও চোখে ঘুম নেই সায়ানের। সে ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। তার নির্ঘুম রক্তিম চোখ জোড়া নিষ্পলক তাকিয়ে আছে সামনের দেয়ালে, যেন সে খুব মনোযোগ সহকারে কিছু একটা দেখছে, খুঁজছে অথবা অনুভব করছে। মিস্টার সায়ান ফারাজি, রাইট? সরি ফর মিস্টেক। মিস্টার হেরে যাওয়া লুজার প্রেমিক। সম্বোধনটা পছন্দ হয়েছে জানেন। আপনার হেরে যাওয়া মুখটা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আবার একটু একটু মায়াও হচ্ছে। ইস, কি বিষণ্ণতা সে আছে সেই মুখে, লাল নীল হয়ে আছে বিষাদে। দেখলেই তো কিভাবে আপনাকে হারিয়ে দিলাম, নিঃস্ব করে দিলাম চোখের পলকে। কাজটা কি করেছে জানেন? এই সৌহার্দ্য মুনাফ চৌধুরী। কথাগুলো বলেই অট্টহাসিতে ফেটে পড়ে দেয়ালে উপস্থিত অবয়বটি। সায়ান হেলে দুলে উঠে দাঁড়ায়। টাল সামলাতে না পেরে দুপা এদিক সেদিক ফেলতে থাকে এলোমেলো ভাবে। তার নেশাক্তক চোখ দুটো সব ঝাপসা দেখছে, তবে তার কানে স্পষ্ট বাজছে সামনে থাকা অবয়বটি বিদ্রুপ মাখানো হাসি। সেই হাসির শব্দ তার কানে সূচের ন্যায় ফুটছে, সেই সাথে অন্তরে আগুন জ্বালাচ্ছে প্রবল প্রতিশোধের। মিস্টার লুসের প্রেমিক, জানেন আপনার বোতলে এখন আমার পরিচয় নিয়ে ঘুরছে। সে এখন রাফিদ আহমেদ প্রিয়ন্তী থেকে মিসেস প্রিয়ন্তী মুনাফ চৌধুরী হয়েছে। কিন্তু আপনি কিচ্ছু করতে পারলেন না, আর কিছু করতে পারবেনও না। হেরে গেলেন আপনি। কীভাবে জানেন? কারণ তার নিঃশ্বাসটা এখন আমার নামে চলছে, আবার সেটা ভারীও হচ্ছে আমার নামে। ইউ নো হোয়াট আই মিন? শেষের হিসানো কথাটা কর্ণকুহরে পৌঁছতেই তীব্র হুঙ্কারে গর্জে ওঠে সায়ান। সহসায় তীব্র আক্রোশে সর্বশক্তি দিয়ে হাতে ধরা অ্যালকোহলের বোতলটা ছুঁড়ে মারে সামনের দেয়ালে, যার দরুন সেটা দেয়ালে আঘাত পেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মেঝেতে। সায়ান চুল খামছে ধরে, মাথা নিচু করে কান দুটো চেপে ধরে পাগলের মতো আওড়াতে থাকে। প্লিজ মিস্টার মুনাফ, আমার পুতলিকে ছুবেন না প্লিজ। ওকে স্পর্শ করবেন না, আই বেগ ইউ। আমি ওকে ভিক্ষা চাইছি আপনার কাছে। ওকে দিয়ে দিন আমায় প্লিজ। আপনি যা বলবেন আমি তাই করব। প্রয়োজনে সারা জীবন আপনার গো আমি করে যাব, পায়ের নিচে পড়ে থাকবো কুকুরের মতো। ওকে আমাকে দিয়ে দিন। আমি ওকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেব। আপনার চাকর হয় প্লিজ মিস্টার মুনাফ, প্লিজ আমি দিয়ে দিন না আপনার বউটাকে। সায়ান শান্ত হয়, শার্টের হাতায় চোখের পানি মুছে পুনরায় এসে বসে আগের জায়গায়, যেন এতক্ষণ কিছুই হয়নি। সায়ানের এই পাগলামি চলছে প্রায় 3 ঘন্টা যাবৎ। সে মুহূর্তেই হাসে, মুহূর্তেই চেঁচায়, মুহূর্তেই ভাঙচুর করে।
তার এই পাগলামির সাক্ষী একটি ছোট কুকুরছানা, যে চুপটি করে ভীতু চোখে সায়নের সকল পাগলামি দেখে যাচ্ছে প্রতি মুহূর্তে। সায়ন যখন শান্ত হয় তখন সে আদুরে সুর তুলে সায়নের গা ঘেঁষে বসে, আবার যখন উত্তেজিত হয় তখন গুটি গুটি পায়ে দূরে এসে বসে থাকে ভীতু চোখে। সায়নকে পুনরায় শান্ত হতে দেখে সহসায় সাদা লোমরাবৃত কুকুর ছানাটি লেজ নাড়িয়ে ছুটে আসে সায়নের দিকে। সায়নকে মাথা নিচু করে থাকতে দেখে আদুরে সুর তুলে ডাকতে থাকে অনবরত। সে ডাকে সায়ন চোখ তুলে তাকায়। মালিকের মুখটা চোখে ভাসতেই কুকুর ছানাটি লাফিয়ে গিয়ে বসে পড়ে সায়নের কোলে। পরম মমতায় জিভ বের করে লেহন করতে থাকে সায়নের অশ্রুসিক্ত ভেজা মুখখানা। Get away from me, Tosh. Otherwise I kill you. সায়নের হুঙ্কারে চুপসে যায় তোষ, যার দরুন ভীত হয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে সায়নের কোলে। হাত পা গুটিয়ে শুতে গেলে ঝনঝন শব্দে কেঁপে ওঠে তার গলায় বাঁধা ঝুমকোখানা। সায়ন ভ্রুকুসকে তাকায়, সহসায় কুকুর ছানাটিকে হাতে তুলে নেয় তড়িৎ বেগে। নিজেকে ধাতস্থ করে তার গলায় বাঁধা ঝুমকোটা দেখতে থাকে অপলক দৃষ্টিতে। সায়নের দৃষ্টি কোমল হয়ে আসে, যার দরুন কুকুর ছানাটিকে বুকের মাঝে জাপটে ধরে আলতো স্পর্শে। জানিস তোকে এখানে কেন নিয়ে আসিছিলাম? আমার পুতুলের জন্য। ও কুকুরকে বড্ড ভয় পায়, পুরো বাচ্চাদের মতো। ভেবেছিলাম তোকে দিয়ে ও ভয় কাটাবো। প্রথম হয়তো একটু ভয় পাবে, ভয় আমাকে ঝাপটে ধরবে, মুখ লুকাবে আমার বুকে। তা দেখে আমার হাসি পাবে। বাচ্চা বউকে ভয় দেখিয়ে ভালোবাসা নিচ্ছি। কি সাংঘাতিক ট্রিক্স না বল? সায়ন থামে, মুখে হাসি ফুটেই চোখ ঘোরায় কুকুর ছানাটির দিকে। কুকুর ছানাটি তার বুকে লেপ্টে রয়েছে। হয়তো এতক্ষণ যাবৎ সে এটার জন্যই তার মালিকের আশেপাশে ঘুরঘুর করছিল। জানিস তোর নামটাও আমি ওর সাথে মিলিয়ে রেখেছি, তোষ। তোদের দুজনের নামে মিল হয়তো প্রিয়তোষ, যার অর্থ আনন্দ বা পরিতৃপ্তি। তুই যেমন ওর ভয় কাটিয়ে ওর সঙ্গী হয়ে ওঠে আনন্দ আর তৃপ্তি দিতে, ঠিক তেমনি ওকে পেয়ে আমিও আনন্দিত আর পরিতৃপ্ত হতাম। সুখে সংসার সাজাতাম দুজনে মিলে। সায়ন পুনরায় থামে, তার চোখ ঝাপসা হয়ে আসে। তার আনন্দ তার কাছ থেকে হারিয়ে গিয়েছে, জড়িয়ে গিয়েছে অন্যের সাথে। টুপ করে তার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই মাথা তুলে তাকায় তোষ। সে যেন আদুরের দৃষ্টিতে তাকিয়ে ব্যঙ্গাত্মক সুরে আওড়াচ্ছে। তুমি একটা মেয়ের জন্য পাগলামি করছো, তাও আবার যে কিনা অন্যের ঘরের বউ। সিম অন ইউ। সায়নের চোয়াল শক্ত হয়ে ওঠে, তার কোমল দৃষ্টি সহসাই পরিণত হয় হিংস্র দৃষ্টিতে, যার দরুন সে এক ঝটকায় কুকুর ছানাটিকে ফেলে দেয় মেঝেতে। আকস্মিক আঘাতে তীব্র ব্যথায় গুঙিয়ে ওঠে তোষ। লেজ গুটিয়ে সরে যেতে নিলেই সায়ন গর্জিয়ে বলে ওঠে, গেট আউট ফ্রম মাই হাউস। সে একটা মেয়ে নয়, সে আমার সব কিছু, বুঝেছিস? সে আমার সব কিছু। সেখানে আমার পুতুলির জায়গা নেই, সেখানে তোর কোনো জায়গা নেই। নো, গেট লস্ট ইমিডিয়েটলি। তখনই নিঃশব্দে সায়নের রুমের সামনে এসে দাঁড়ায় সারা। সারাকে দেখে তোষ ছুটে যায় তার কাছে। সারার পায়ের সামনে দাঁড়িয়ে তাকে ডাকতে থাকে আদরে সুর তুলে, কিন্তু সারার সেদিকে খেয়াল নেই। তার চোখ জোড়া তখনও তার তাক করা সায়নের বিধ্বস্ত মুখটার দিকে। সেই বাড়িতে এসেছিল মূলত সায়নের জন্যই। বিয়ে বাড়িতেও সে সায়নকে খুঁজেছিল, কিন্তু কোথাও পায়নি তাকে, যার দরুন এ বাড়িতে এসেই বাড়ি দেখার নাম করে পুরো বাড়িতে খোঁজ লাগায় সায়নের। কিন্তু বরাবরের মতো সে আবারও ব্যর্থ হয় সায়নের খোঁজ পেতে। কিন্তু এবার সে সফল হয়েছে। সকলে ঘুমিয়ে পড়লেও সে চুপটি করে শুয়েছিল ঘুমের ভান ধরে। সকলে যখন গভীর ঘুমে তলিয়ে যায় তখন সে চুপি চুপি বেরিয়ে আসে ঘর থেকে। ভয়ে ভয়ে দুরু দুরু বুকে পুরো বাড়িতে খুঁজতে থাকে সায়নকে। অবশেষে কাঁচ ভাঙা শব্দ অনুসরণ করে খুঁজে পায় কাঙ্ক্ষিত ব্যক্তিটির ঘর। হঠাৎ পায়ে তোষের কামড়ে ঘোর কাটে সারার, যার দরুন চোখ ঘুরিয়ে তাকায় শুভ্ররঙা কুকুর ছানাটির দিকে। তোষকে তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সহসেই তাকে কোলে তুলে নেয় পরম যত্নে। আলতো হাতে মুছে দিতে থাকে তোষের মাথার উপরিভাগ। অবশেষে তোষ পুনরায় গুটিয়ে যায় সারার বুকে। তোষকে গুটিয়ে যেতে দেখে সারা মৃদু হেসে চোখ ঘুরায় সায়নের আলোক সম্পূর্ণ রুমটার দিকে। আশেপাশে চোখ বুলোতেই তার শান্ত চোখ জোড়া স্থির হয় মেঝেতে পড়ে থাকা কয়েকটি খালি অ্যালকোহলের বোতলের ওপর। সারা ভ্রু কুঁচকায়, পুনরায় চোখ ঘুরাতে দেখতে পায় পুরো রুমের ফ্লোর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য সিগারেটের পোড়া অংশ আর ভাঙা আসবাবপত্র।
তোষকে কোলে নিয়ে সারা ধীর পায়ে এগিয়ে আসে সায়ানের দিকে। সারার উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকায় সায়ান। সহসায় মাথা নিচু করে বাঁকা হেসে নেয় সন্তর্পণে। সারা আর চোখে সায়ানের হাবভাব পর্যবেক্ষণ করে। সায়ানকে চোখ ঘোরাতে দেখে সে টুপ করে মেঝেতে বসে পড়ে সায়ানের গা ঘেঁষে। সায়ান নড়ে চড়ে বসে। দুজনের মাঝে দূরত্ব বাড়াতেই সারা আরেকটু চেপে বসে সায়ানের দিকে। তোষের গায়ে হাত বোলাতে বোলাতে আমতা করে জিজ্ঞেস করে, এই কুকুর ছানাটা কি আপনার? কি মিষ্টি দেখতে, একদম খেয়ে ফেলতে ইচ্ছা করছে। জানেন, কুকুর ছানা আমার খুব পছন্দ। আচ্ছা, ওর নাম কি? সারার প্রশ্নে পুনরায় চোখ তুলে তাকায় সায়ান। তবে সায়ানের রক্তিম চোখ জোড়া দেখে খানিকটা মিয়ে যায় সারা। চোখ নামিয়ে পুনরায় কুকুর ছানাটির গায়ে হাত বোলাতে বোলাতে আমতা করে জিজ্ঞেস করে, ওর গলায় এটা কিসের ঝুমকো বাঁধা? দেখতে ভারী সুন্দর। আমি কি এটা নিতে পারি? আপনাকে না হয় অন্য একটা এনে দেবো। সায়ান তড়িৎ বেগে তোষকে কেড়ে নেয় সারার থেকে। তোষের গলা থেকে ঝুমকোটা খুলে সেটাকে চেপে ধরে বুকের মধ্যে খানে। বড় বড় শ্বাস টেনে সারার উদ্দেশ্যে ঝাঁঝালো কণ্ঠে বলে, ডোন্ট ডেয়ার টু টাচ ইট এগেইন। এটা শুধু একটা ঝুঁকো নয়, এটা আমার নিঃশ্বাস নেওয়ার শেষ কারণ। সারা মুগ্ধ হয়ে দেখে, যার দরুন সায়ানের পাগলামিতে খানিকটা মুখ লুকিয়ে হাসে নিঃশব্দে। সায়ানের রোমে প্রবেশ করার পরপরই সে অনেক কিছু আঁচ করতে পেরেছে। রোমের পরিবেশ আর সায়ানের অভিব্যক্তি সব কিছুই যেন তার চোখের সামনে স্পষ্ট তুলে ধরছিল সায়ানের দুর্বলতাকে। সেই সাথে তুলে ধরেছিল কোনো কিছু হারিয়ে ফেলার প্রবল যন্ত্রণাকে। তবে তার অবাধ্য মন সেটা মানতে চাইছে না। কোনো কিছু না মেনে যদি সুখী থাকা যায় তাহলে সুখটাই সই। সারা পুনরায় মৃদু হাসে। সারার হাসির সেই মৃদু শব্দে ঘাড় বাঁকিয়ে তাকায় সায়ান। সহসায় তার চোয়াল শক্ত হয়ে আসে তীব্র আক্রোশে, যার দরুন ঝুমকোটাকে মুঠোয় পুড়ে ঘাড় কাত করে ক্ষীণ স্বরে বলে, মিস সারা মেহনাজ চৌধুরী, বিয়ে করবে না আমায়? সারা তড়াক করে চোখ তুলে তাকায়। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আচ্ছা, সে কি ঠিক শুনল নাকি এটা তার মতিভ্রম? সারা তটস্থ হয়। সায়ানকে তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আশেপাশে চোখ ঘুরিয়ে পুনরায় দেখতে থাকে বিধ্বস্ত রোমটাকে। সেই বিধ্বস্ত রোমটা যেন তাকে হিসিয়ে বলছে, শোনো মেয়ে পাগলি, ভালোবাসা অন্ধ হয়েও না। এই পুরুষটাই তোমাকে বিধ্বস্ত করবে, আমাদের মতন ধ্বংস করবে প্রতিনিয়ত। আমরা সহ করতে পারলেও তুমি পারবে তো? সারা চোখ ঘোরায়। সায়ানকে তার দিকে প্রশ্নবিদ্ধ নজরে তাকিয়ে থাকতে দেখে সে বিধ্বস্ত রোমটাকে বিড়বিড়িয়ে বলে, পারবো, খুব পারবো। ভালোবাসায় বিধ্বস্ত না করতে পারলে সেটা আবার কিসের ভালোবাসা? এই ভালোবাসার জন্য আমি মৃত্যুকেও কবুল করতে প্রস্তুত, সজ্ঞানী স্বেচ্ছায়। ভোরের আলো ফুটতেই জানালার পর্দা ভেদ করে আসা সূর্যের কিরণে ঘুম ভেঙে যায় প্রিয়ন্তীর। যার দরুন চোখ পিট করে তাকাতেই তার চোখ জোড়া স্থির হয় শুভ্র সিলিংয়ের দিকে। প্রিয়ন্তী ভ্রু কুঁচকায়। এটা তো তার নানুর ঘর নয়। তার স্পষ্ট মনে আছে সে গতকাল রাতে কাইফার সঙ্গে তার নানুর ঘরে ঘুমিয়েছিল। তাহলে এটা কার ঘর? প্রিয়ন্তী ভীত হয়। ভয়ে গুটিয়ে যেতেই গলায় কারো উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে পুনরায় বুকটা ধক করে ওঠে তার। প্রিয়ন্তী তড়িৎ বেগে পাশ ফিরে তাকায়। সহসায় তার চোখ জোড়ায় স্থির হয় সৌহার্দের ঘুমন্ত মুখটার ওপর, যে তাকে আষ্টপৃষ্টে জড়িয়ে ঘুমোচ্ছে বাচ্চাদের মতন। তবে তার ঘুমন্ত মুখটা গোজা প্রিয়ন্তীর গলার ভাঁজে। প্রিয়ন্তী পুরো মাথায় ওড়না পেঁচিয়ে রাখলেও সেই সৌহার্দের উত্তপ্ত নিঃশ্বাস সেই ওড়না ভেদ করে তার কাঁধ আর গলা ছুঁয়ে দিচ্ছে। প্রিয়ন্তী মিয়ে যায়। এতক্ষণ ভয়ে গুটিয়ে গেলেও এখন গুটিয়ে যায় লজ্জায়, যার দরুন খানিকটা নড়ে চড়ে উঠতেই ভ্রু কুঁচকায় সৌহার্দ্য। প্রিয়, ডোন্ট ডিস্টার্ব। তুই কি একটু চুপচাপ শুয়ে থাকতে পারিস না? প্রিয়ন্তী স্থির হয়। চোখ ঘোরাতেই দেখতে পায় সৌহার্দের এক হাত তার পেট জড়িয়ে রেখেছে। প্রিয়ন্তীর হাড় হিম হয়ে আসে। শরীরটাও মৃদু কাঁপতে থাকে অস্বস্তিতে। তবে নিজেকে ধাতস্থ করে ক্ষীণ স্বরে বলে, আমাকে ছেড়ে দিন, নিচে যাব। আপনার পাশেই কোলবালিশ রাখা আছে, ওটা জড়িয়ে ঘুমান। প্রিয়ন্তীর কথায় সৌহার্দ্য মৃদু হাসে। বাচ্চা বউয়ের অবুঝ পানায় তাকে আরেকটু কাছে টেনে নিয়ে তার ওড়না জড়ানো গলার আরও গভীরে মুখ ডুবায়। মুখটাকে সেখানে রেখেই হিসিয়ে বলে, বউ বালিশ থাকতে কোল বালিশ জড়াবো কেন? জানিস আমার বউটা কত আদুরে? প্রিয়ন্তী স্তব্ধ হয়ে যায়। কথাটা শুনে হাত পাও যেন জমে যায় বরফের ন্যায়। তবে তার বুক কাঁপছে। কেন কাঁপছে বুঝতে পারছে না, যার দরুন প্রিয়ন্তী পুনরায় ঘাড় বাঁকিয়ে তাকায় সৌহার্দের দিকে।
ঘাড় পাকাতেই তার বাম গাল দিয়ে ঠেকে সৌহার্দের কপালে। সৌহার্দ্য হুড়মুড়িয়ে উঠে বসে, এলোমেলো চুলগুলো পেছনে ঠেলে দিয়ে প্রিয়ন্তীর গাল হাতড়াতে থাকে পাগলের মতো। প্রিয়ন্তী ভরকায়, সৌহার্দের এই অদ্ভুত আচরণ বোধগম্য হচ্ছে না তার, যার দরুন সহসায় ভ্রু কুঁচকে তাকায় সৌহার্দের দিকে। তখন সৌহার্দ্য অধৈর্যের ন্যায় বলতে থাকে, প্রিয়, তোর কি শীত করছে? গাল তো এমন ঠান্ডা আছে কেন? জ্বর এসছে? আমাকে আগে বলিস না কেন? তুই কবে বড় হবি বলতো? আমাকে কবে একটু শান্তি দিবি? কথাগুলো বলতে বলতেই প্রিয়ন্তীকে আরও একটা কম্বলে মুড়িয়ে দেয় সৌহার্দ্য। কম্বল জড়ানো শেষ হতেই তার হাত দুটো চলে যায় প্রিয়ন্তীর মাথায়। সে ভ্রুকুচকে চিন্তিত ভঙ্গিতে প্রিয়ন্তীর মাথা ও গালের চারপাশের ওড়নাটা ঠিক করে দিতে থাকে অধৈর্যের ন্যায়। প্রিয়ন্তী বিস্মিত হয়, ড্যাব ড্যাব করে দেখতে থাকে সৌহার্দ্যের পাগলামি। সৌহার্দ্য বড় একটা শ্বাস টেনে স্থির হয়। প্রিয়ন্তীর কোনো হেলদোল না দেখে সহসায় তাকে একটানে বসিয়ে জড়িয়ে নেয় নিজের বুকের সাথে। প্রিয়ন্তী কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। সৌহার্দ্যের আকস্মিক করা কাজে মুখটাও হা হয়ে যায় কিঞ্চিত। সৌহার্দ্য পুনরায় পেছন থেকে আরও একটা কম্বল দিয়ে জড়িয়ে নেয় প্রিয়ন্তীকে। 3টে কম্বলের ভারে প্রিয়ন্তী লেপটে যায় সৌহার্দ্যের বুকে। সেখানে থেকেই চোখ পিটপিট করে তাকায় জানালার দিকে। জানালা দিয়ে আসা মৃদু বাতাসে জানালার সেই পর্দাগুলো নড়ছে। সেই বাতাসে প্রিয়ন্তীর গাল দুটো ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এই লোকটা কী সব উল্টোপাল্টা ভাবছে। প্রিয়ন্তী ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, তার দম বন্ধ হয়ে আসে। এভাবে কেউ পেঁচিয়ে ধরে বুঝি। সহসাই সে মাথা তুলে তাকায় সৌহার্দ্যের দিকে। প্রিয়ন্তীকে মাথা তুলে তাকাতে দেখে সৌহার্দ্য ফটাফট প্রিয়ন্তীর গাল দুটো চেপে ধরে। প্রিয়ন্তীর মুখটা নিজের মুখ বরাবর এনে হিসিয়ে বলে, ঠান্ডা কমেছে? না কমলে বল, আমার ছোঁয়ায় উষ্ণ করে দিই। প্রিয়ন্তীর কান গরম হয়ে আসে, হাত পা শিরশির করে ওঠে অজানা অনুভূতিতে, যে অনুভূতির সাথে সে এখনও পরিচিত নয়। তবে সহসাই নিজেকে সৌহার্দ্যের থেকে ছাড়িয়ে এক লাফে নেমে পড়ে বিছানা থেকে। মাথায় দেয়া ওড়নাটা ঠিক করতে করতে পালিয়ে যেতে যেতে বলে, কমেছে? আপনি ঘুমান, আমি আসছি। প্রিয়ন্তীর এহেন কাণ্ডে সৌহার্দ্য থ মেরে বসে থাকে। ব্যাপারটা মাথায় আসতেই মৃদু হাসি ফুটে ওঠে মুখ জুড়ে, যার দরুন মাথা নিচু করে হেসে নেয় খানিকটা। প্রিয়ন্তীর চলে যাওয়া দরজাটার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলতে থাকে, দিস ইজ নট ফেয়ার বউ পাখি। তোর তো লজ্জা পেয়ে আমার বুকে মুখ লাগানোর কথা। ঘড়িতে সকাল 8টা। নোটপ্যাড আর কলম হাতে বাগানের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছে কাইফা। তার সামনে 3টা রিক্সা আর 5টা ভ্যান গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়ানো। তার সাথে আসা ডেকোরেশনের লোকগুলো একে একে সবগুলো চেয়ার টেবিল তুলে নিচ্ছে ভ্যান গাড়িতে, আর সৌন্দর্যবর্ধক কাপড় ও ফুলগুলোকে তুলে দিচ্ছে রিক্সায়। কাইফা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোরই হিসেব করছে ভ্রুকুচকে। তখন জগিং শেষে বাড়িতে প্রবেশ করে প্রান্ত আর জারিফ। কাইফাকে ভ্রুকুচকে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনেই এসে দাঁড়ায় কাইফার সামনে। কাইফাকে দেখে জারিফের মুখে হাসি ফুটলেও পকেটে হাত গুজে ভ্রুকুচকে তাকায় প্রান্ত। কাইফাকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে সহসা চোখ ঘুরিয়ে তাকায় আকাশের পানে। সূর্যটা আজ বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে, যার দরুন সকাল সকালই তেজ ছড়াচ্ছে ধরণীতে। সে তেজের উত্তাপে প্রায় সকলের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তবে এই উত্তাপকে উপেক্ষা করে গায়ে শাল জড়িয়ে রেখেছে কাইফা। মূলত সেই কারণে প্রান্ত ভ্রুকুচকে তাকিয়ে আছে কাইফার দিকে। এই মেয়েটার মাথায় সমস্যা আছে জানতো, তবে এই মেয়েটা যে গন্ডারও সেটা আজ জানল। কি করছো ঝগড়াপতি? জারিফের ডাকে বিরক্তিতে নোটপ্যাড থেকে চোখ তুলে তাকায় কাইফা। সহসায় জারিফকে তার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে থাকতে দেখে সে বিরক্তি দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তড়িৎ বেগে, যার দরুন মুখে মেকি হাসি ফুটিয়ে তুলে কাটকাট কণ্ঠে বলে, লাসকুনি। জারিফ ভেবাচাকা খায়। সে এতক্ষণ ঝুঁকে দাঁড়িয়ে থাকলেও কাইফার উত্তরে আনমনে সোজা হয়ে দাঁড়ায় ধীর গতিতে। বিস্ময় যেন চোখের পলকে ফেলতে ভুলে গিয়েছে বেচারা। জারিফের এহেন কাণ্ডে মুখ লুকিয়ে হাসে প্রান্ত। তার ছেঁড়া মেজে তার মাথার তারটাও ছিঁড়ে দেবে ভাবতেই পুনরায় মাথা নিচু করে হাসের নিঃশব্দে। জারিফ ধাতস্থ হয়, মাথা এদিক সেদিক ঘুরিয়ে লাশ খুঁজতে থাকে। তবে লাশ নামক কোনো কিছুর নিশানা না পেয়ে পুনরায় জিজ্ঞেস করে, লাশ কোথায়? এখানে তো সব চেয়ার টেবিল। কাইফা ফোঁস করে নিঃশ্বাস সারে এক হাত কোমরে বেঁধে কাটকাট কণ্ঠে বলে, যখন দেখতেই পাচ্ছেন এখানে চেয়ার টেবিল আছে, তাহলে জিজ্ঞেস করছেন কেন, কি গুনছি? জারিফ চুপসে যায়। বোকা বোকা প্রশ্ন করার জন্য খানিকটা লজ্জিত হয়, তবে নিজেকে ধাতস্থ করে কিছু বলতে যাবে তখনই ছুটে আসে পারুল। কাইফাকে দেখে হাঁপাতে হাঁপাতে বলে। কাইফা পুনরায় বিরক্ত হয়, যার দরুন পারুলের দিকে ফিরে বিরক্তিতে বলে,
আমি এখন খেতে পারবো না, দেখছিস না কত কাজ আমার, শ্বাস ফেলার সময়টুকুও নেই। তুই বরং তোর প্রিয় বুবুকে গিয়ে বল আমি অক্কা পেয়েছি। আরও চোখ পিটপিট করে তাকায়। অক্কা পাওয়া মানে বোধগম্য না হতেই মাথা চুলকায় কতক্ষণ, তবে নিজেকে ধাতস্থ করে মিনমিনিয়ে জিজ্ঞেস করে। কাইফা চোখ উল্টে তাকায়, নোট পেরিয়ে পুনরায় লিখতে লিখতে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, মানে অনেক বেশি ব্যস্ত হওয়া। কাইফার কথায় ফিক করে হেসে ফেলে জারিফ, তবে দাঁত কিরমিরিয়ে প্রান্ত বলে ওঠে, স্টুপিড, ওটাকে অক্কা পাওয়া বলে না। অক্কা পাওয়া মানে মরে যাওয়া। ওটা হবে অতিশয় ব্যস্ত হওয়া, যার অর্থ অনেক বেশি কাজের চাপ। কাইফা বোকা হাসে। তার গ্রাম খারাপ এটা জানতো, তবে ব্যাকরণেও যে খারাপ সেটা জানতো না, যার দরুন পারুলের হাত দুটো চেপে ধরে তাড়াহুড়োয় বলে, ঠিক আছে চল, আমি খেয়ে নিচ্ছি, বেঁধে টেধে রাখার দরকার নেই। কাইফা এক পা এগিয়ে যেতেই কাইফার সামনে হুড়মুড়িয়ে এসে দাঁড়ায় জারিফ। সহসাই পা দুটো থেমে যায় কাইফার। জারিফের দিকে ভ্রু কুঁচকে তাকাতেই জারিফ আমতামতা করে বলে ওঠে, তুমি চাইলে আমি তোমার কাজটা করে দিতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। কাইফা বিরক্ত হয়, ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কাট কণ্ঠে বলে, লাগবে না আঙ্কেল, ধন্যবাদ। জারিফ আহমকের মতো তাকিয়ে থাকে। সহসাই তার চোয়াল ঝুলে সামনের দিকে হেলে পড়ে। এই মেয়েটি তাকে আঙ্কেল বলছে, তাকে কোন দিক দিয়ে আঙ্কেলের মতো লাগে? রিক্সাওয়ালা ভাইয়া, আপনারা কাজগুলো গুছিয়ে নিন, আমি খাবার শেষ করে এক্ষুনি আসছি। বলেই পারুলের সাথে গটগট পায়ে বাড়ির ভেতর চলে যায় কাইফা। জারিফ এতক্ষণ হাঁ করে থাকলেও এবার তার চোখ বেরিয়ে আসার উপক্রম। এই মেয়েটা তার মতো সুদর্শন ছেলেকে আঙ্কেল বলছে, আর সামনে দাঁতহীন সাদা দাড়িওয়ালা বৃদ্ধদের ভাইয়া বলছে। লাইক সিরিয়াসলি? জারিফ চোখ ডলে। পুনরায় বুড়ো রিস্কাওয়ালাগুলোর দিকে তাকিয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসে প্রান্তের দিকে। প্রান্তের কোনো হেলদোল নেই, সে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে বাড়ির প্রধান ফটকের দিকে। ভাই, এম আই লুকিং লাইক ওয়ান ম্যান? নো, ইউ আর নট। জারিফ স্বস্তির নিঃশ্বাস ফেলে। কাইফা ও পারুলের চলে যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে জিজ্ঞেস করে, ভাইয়া, আমার কি ওর নাম ঝগড়াবতী না দিয়ে পাগলপতি দেওয়া উচিত? প্রান্ত মৃদু হাসে, বাড়ির দিকে পা বাড়াতে বাড়াতে ক্ষীণ স্বরে বলে, যন্ত্রণাহীন মাথা ব্যথা।